হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের যে প্রথম অধ্যায় পরিমাপ, এই অধ্যায়ের সম্পূর্ণ প্রশ্ন উত্তর। তো প্রথমে আমরা দেখে নিই এই যে এমসিকিউ, সঠিক উত্তর নির্বাচন করো। তো প্রথম কোশ্চেন কি আছে দেখো, চাপের এসআই একক। চাপের এসআই একক আমরা কি জানি না, পাস্কাল। চাপের এসআই একক পাস্কাল। তারপর ঘনত্বের এসআই একক, ঠিক আছে, ঘনত্বের এসআই একক কি না, কেজি মিটার -3, মানে কেজি পার এম কিউ, সেটা হচ্ছে কেজি, এটা উপরে উঠলে এমটা উপরে উঠলে -3 হয়ে যায়। তারপরে দেখো ভরবেগের মাত্রীয় সংকেত, এই যে mlt -1, mlt -1 কোনটি এককবিহীন ভৌত রাশি? খুব ইম্পর্টেন্ট। দেখো আণবিক ভর, সবগুলোরই একক আছে, শক্তির, বেগ, চাপের একক আছে, শুধু আণবিক ভরের কোনো একক নেই। তারপর দেখো কোনটি মাত্রাহীন রাশি নয়? কোনটি মাত্রাহীন রাশি নয়? দেখো আপেক্ষিক গুরুত্ব মাত্রাহীন রাশি, পারমাণবিক গুরুত্ব মাত্রাহীন রাশি, আর দ্রাব্যতাও মাত্রাহীন রাশি। তাহলে কোনটা নয়? ভরবেগটা নয়, ভরবেগের মাত্রা আছে। তারপরটা দেখো কোনটি দৈর্ঘ্য মাপার একক? দৈর্ঘ্য মাপার একক জন্য আমরা কি জানি, এইটা আলোকবর্ষ। এটা হচ্ছে নক্ষত্রদের মধ্যে দূরত্ব মাপার জন্য একটা দৈর্ঘ্যের বড় একক, আলোকবর্ষ। তারপর দেখো কোনটি স্কেলার রাশি? তাহলে দেখো এখানে কার্য হয়ে যাবে স্কেলার রাশি। তারপরটা দেখো তড়িতাদানের সিজিএস একক কি না, সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম। তারপর দেখো একটি লব্ধ একক, একটা লব্ধ একক কোনটা হয়ে যাবে না, জুল। জুল হচ্ছে লব্ধ একক। তারপর দেখো চাপের মাত্রা একক কি, ml -1 T⁻²। তারপর দেখো এক ন্যানো সেকেন্ড কত সেকেন্ডের সমান? তাহলে এটা আমরা কি জানি, 1 ন্যানো সমান 10⁻⁹ ন্যানো সেকেন্ডের সমান। তারপর দেখো ফার্মি বলতে বোঝায়, ফার্মি বলতে এই যে 10⁻15 m, এটাকে বলা হচ্ছে এক ফার্মি। তারপরে দেখো কোন উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার ধরা হয়? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। শক্তির মাত্রীয় সংকেত কি? শক্তির মাত্রা কি? দেখো খুব ইম্পর্টেন্ট, ml2 T⁻², ml2 T⁻², এটা। তারপর দেখো কোনটি ত্বরণের মাত্রীয় সংকেত? ত্বরণের মাত্রা L T⁻², অপশন সি। তারপর দেখো ঘনত্বের মাত্রীয় সংকেত কি? ঘনত্বের মাত্রা ml-q, এটা। এক আর্মস্ট্রং, এরপর আর্মস্ট্রং, 1 আর্মস্ট্রং সমান কত মিটার? এটা আমরা কি জানি, 10⁻10 মিটার। তারপর দেখো 1 ক্যারেট সমান কত গ্রাম? না 1 ক্যারেট সমান হচ্ছে 0.2 গ্রাম। সাধারণ স্কেলের সাহায্যে নির্ভুলভাবে যে দৈর্ঘ্য মাপা যায় তা হলো 1 সেমি। তাহলে দেখো এরপরে আছে না অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে এসএকিউ। তাহলে সত্য না মিথ্যা দিয়েছে, তাহলে আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি। আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব এগুলো কি এককহীন রাশি। তাহলে এটা কি, এটা সত্য, ঠিক আছে, এটা সত্য। সিজিএস পদ্ধতিতে বলের একক নিউটন, এটা হচ্ছে মিথ্যা। সিজিএস পদ্ধতিতে বলের একক কি না ডাইন, DYNE। তারপর দেখো আলোকবর্ষ একক ব্যবহার করে ড্যাশকে প্রকাশ করা যায় না, খুব বড় দৈর্ঘ্য মাপার একক হচ্ছে আলোকবর্ষ। তারপর দেখো একটি মাত্রাহীন রাশির উদাহরণ দাও। এই মাত্রই আমরা দেখলাম যে আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে। তারপর দেখো ভি আয়তন বিশিষ্ট একটি নিরেট বলের উপাদানের ঘনত্ব ডি হলে তার ভর, তাহলে ভর কি হয় না, তার উপাদান যদি ঘনত্বের সাথে কি হয়ে যায় আয়তনের গুণফল, ভর এম সমান হচ্ছে ভি ইন্টু ডি।
ঠিক আছে, আয়তন ইন্টু হচ্ছে ঘনত্ব, বস্তুর ভর সমান। সাধারণ তুলা যন্ত্রে, চারটে দেখো, সাধারণ তুলা যন্ত্রে বাটখারাগুলির ভরের অনুপাত কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেকবার এসছে। 5:2:2:1। ডাল্টন এককে কি মাপা হয়? ডাল্টন এককে কি মাপা হয়? ভর মাপা হয়। তারপরে দেখো 8টা, একটি মাত্রাহীন রাশির নাম করো যার একক আছে। কোণ, ঠিক আছে, রেডিয়ান কিসের একক? না কোণ মাপার একক। দেখো এইখানে এই যে যার একক আছে এইটা, ঠিক আছে, একটি মাত্রাহীন রাশির নাম করো কি? কোণ। আর রেডিয়ান কিসের মাপা হয়? মাত্রাহীন রাশি কিন্তু একক আছে, তাহলে কোণ রেডিয়ান, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, রেডিয়ানে মাপা হয় কোণকে। এসআইতে বলের একক কি? মাত্র পেলাম, এসআইতে বলের একক নিউটন। 11টা দেখো, একটি স্কেলার রাশির উদাহরণ দাও যা দুটি ভেক্টর রাশির সাহায্যে গঠিত হয়েছে। কার্য। তারপর দেখো, তুলা যন্ত্রের সর্বোচ্চ সর্বনিম্ন পরিমাপের সীমা কত? না সর্বোচ্চ মাপা যায় 211.11 গ্রাম, আর সর্বনিম্ন মাপা যায় 0.01 গ্রাম। ঠিক আছে, তারপর দেখো, আলোকবর্ষ মূল একক না লব্ধ একক? আলোকবর্ষ হচ্ছে মূল একক। 1 পারসেক সমান কত আলোকবর্ষ? না 3.26 আলোকবর্ষ। এগুলো হচ্ছে সব দৈর্ঘ্য, খুব বড় দৈর্ঘ্য মাপার একক। তারপর দেখো, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, স্কেলার রাশি কাকে বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে, স্কেলার রাশি, তাহলে দেখো, যেসব ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই তাদেরকে স্কেলার রাশি বলে। তার মানে কি আছে? শুধু মান আছে, দিক বা অভিমুখ নেই, যেমন দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব ইত্যাদি। ঠিক আছে, তাহলে স্কেলার রাশির কি আছে? মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই। ভেক্টর রাশি কাকে বলে? এর উল্টোটা, যেসব ভৌত রাশির মান আর অভিমুখ দুইই আছে, এটাতে মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, আর এটাতে মানও আছে দিক বা অভিমুখও আছে, তাদেরকে ভেক্টর রাশি বলে। যেমন সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল ইত্যাদি। তারপর দেখো, মৌলিক রাশি বা প্রাথমিক রাশি কাকে বলে? উদাহরণ দাও। তাহলে মৌলিক রাশি কোনটা? না যেসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না এবং যে রাশিগুলির সাহায্যে বিভিন্ন ভৌত রাশি গঠিত হয় তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা ইত্যাদি। ঠিক আছে, তাহলে মৌলিক রাশিগুলো হচ্ছে কোনো রাশির উপর নির্ভর করবে না এবং যে রাশিগুলোর সাহায্যে অন্য কোনো ভৌত রাশির গঠন করা যায়। ঠিক আছে, মানে যে রাশিগুলোর সাহায্যে বিভিন্ন ভৌত রাশি গঠিত হয় তাদেরকে বলা হচ্ছে মৌলিক রাশি। তার মানে এইগুলো কার উপরে নির্ভর করে না। লব্ধ রাশিটি কি হয়ে যাবে? না যেসব রাশি এক বা একাধিক মৌলিক রাশির সমবায়ে গঠিত হয় তাদেরকে বলা হচ্ছে লব্ধ রাশি, যেমন ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, বেগ, বল ইত্যাদি। ঠিক আছে, তারপর দেখো স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট এটা। দেখো স্কেলার রাশি কি বললাম? না এই রাশির শুধু মান আছে, দিক বা অভিমুখ নেই। ঠিক আছে, তাকে বলা হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি? না মানও আছে আর অভিমুখও আছে, দুইই আছে, তাদেরকে বলা হচ্ছে ভেক্টর রাশি। দেখো আবার দিয়েছে স্কেলার রাশি শুধুমাত্র মান আছে, আর ভেক্টর রাশির কি আছে? মান, অভিমুখ দুইই আছে। তাহলে একটা উদাহরণ দিয়েছে এবারে, দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব হচ্ছে স্কেলার রাশি, আর ভেক্টর রাশি কি? যেমন সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ ইত্যাদি। ঠিক আছে, তারপর দেখো, একটি মাপনী চঙ্গের সাহায্যে তুমি কিভাবে 1 ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করবে? দেখো মনে করি একটি ড্রপার দিয়ে সরু আকৃতির মাপনী চঙ্গে একটি জলের ফোঁটা ফেলতে জলের উপরে তলের মাপনী চঙ্গের একটি নির্দিষ্ট দাগে পৌঁছালো। এই অবস্থায় মাপনী চঙ্গের জলের আয়তন জেনে নেওয়া হলো। মনে করি মাপনী চঙ্গে জলের আয়তন ভিসিসি, তাহলে 1 ফোঁটা জলের আয়তন হবে V/X সিসি। ঠিক আছে, তারপর দেখো, সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান কিভাবে নির্ণয় করা যায়? ঠিক আছে, তাহলে দেখো কতগুলো উপায়। না পাতলা নিম্নলিখিত উপায়ে সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান, বেধ মানে হচ্ছে চওড়ার মান, নির্ণয় করা যায়। তাহলে 1 নম্বরে কি আছে? না প্রথমে বইয়ের দুপাশে মোটা কভার বাদ দিয়ে বাকি পাতাগুলির বেধ একটি স্কেলের সাহায্যে মেপে নিতে হবে। 2 নম্বরে এরপর বইয়ের পাতাগুলিকে গুনে নিতে হবে। 3 নম্বর বইয়ের পাতাগুলিকে মোট বেধকে পাতার সংখ্যা দিয়ে ভাগ করলে একটি পাতার বেধ পাওয়া যাবে। তার মানে আগে যেটা মোটা আছে, বইটা যে মোটা অংশটা, থিকনেসটা, সেটাকে আগে স্কেল দিয়ে মেপে নিতে হবে। তারপরে কি হতে, কভার বাদ দিয়ে তারপরে এই পাতাগুলো গুনে নিতে হবে কতগুলো পাতা আছে, আর তারপরে সেই পাতাগুলো দিয়ে বেধটাকে ভাগ করলেই
পাওয়া যাবে একটা পাতার বেদ কত। তারপর দেখো ওজন বাস্কের বাটখারাগুলির ভর 5:2:2:1 অনুপাতে রাখার কারণ কি। দেখো ওজনের বাক্সের বাটখারাগুলির ভর 5:2:2:1 অনুপাতে রাখলে 1 গ্রাম থেকে 210 গ্রাম এবং 10 মিলিগ্রাম থেকে 990 মিলিগ্রাম পর্যন্ত যে কোনো মানের ভর বাক্সের বাটখারাগুলি থেকে পাওয়া যায়। আলাদাভাবে ওই ভরের বাটখারার প্রয়োজন হয় না। ঠিক আছে, যেমন 78.47 গ্রাম মাপতে হবে, তাহলে 50, 20, 5 আর 2 এগুলো যোগ করলে এত গ্রাম পাওয়া যায়। আর 250 আর এগুলো করলে মিলিগ্রাম ভরের বাটখারাগুলি থেকে ওই ভর পাওয়া যাবে। তারপর দেখো মেট্রিক পদ্ধতি কাকে বলে। প্রাথমিক বা মূল এককে প্রকাশ করার এক প্রচলিত পদ্ধতি হলো সিজিএস পদ্ধতি। এই পদ্ধতিকেই বলা হচ্ছে মেট্রিক পদ্ধতি। তাহলে সিজিএস পদ্ধতিকেই অপর নামটা কি না মেট্রিক পদ্ধতি। ঠিক আছে, তাহলে সিজিএস পদ্ধতি। লম্বন ভুল কি। দেখো স্কেলের সাহায্যে পাঠ নেওয়ার সময় চোখ স্কেলের পাঠবিন্দুর সঙ্গে লম্বভাবে না থেকে হেলানো অবস্থায় থাকলে পাঠে যে ত্রুটি আসে তাহলে তাকেই বলা হচ্ছে লম্বন ভুল। তার মানে আমরা যখন কোনো একটা এরকম স্কেলের যখন রিডিং নেব, এইখানে যদি রিডিং হয় আমাদের চোখ যদি সোজা সোজা যদি না থাকে, আমাদের চোখটা কি থাকতে হবে না এর সোজা থাকতে হবে চোখটা, তাহলে লম্বন ভুল হবে না। কিন্তু আমরা যদি উপর থেকে পাঠ নিই তাহলে আমরা কি দেখব, এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে ভুল আসবে। তাহলে স্কেলের পাঠ নেওয়ার সময় চোখ স্কেলের পাঠ বিন্দুর সঙ্গে লম্বভাবে যদি না থাকে, এই যে লম্বভাবে যদি না থাকে, যে হেলানো অবস্থায় থাকে, তাহলে যে ত্রুটি আসে তাহলে সেটাকে বলবো আমরা লম্বন ভুল। তারপর দেখো একটি বস্তুর ভর হচ্ছে 7.8 কেজি, আয়তন হচ্ছে 1000 সিসি, বস্তুটির ঘনত্ব কত। তাহলে আমরা কি জানি বস্তুর ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে দেখো এখানে কি করেছে 7.8 কেজি, তাহলে সেটাকে আমরা গ্রামে পরিণত করেছি কি 1000 দ্বিগুণ না 7800 গ্রাম, আর সেটাকে বস্তুর আয়তন মানে 1000 দিয়ে ভাগ করে কত পেয়েছি 7.8 গ্রাম পার সিসি। তাহলে দেখো তারপরটা ভৌত রাশির মাত্রা বলতে কি বোঝায়। ঠিক আছে, তাহলে কোনো রাশির একক গঠন করার জন্য মৌলিক এককগুলিকে যে ঘাতে উন্নীত করার দরকার হয় তাকে সেই ভৌত রাশির মাত্রা বলে। ঠিক আছে, তারপর মৌলিক একক লব্ধ এককের সংজ্ঞা দাও। দেখো এই মাত্রই বললাম মৌলিক একক আর লব্ধ এককগুলি কি। দেখো মৌলিক একক কাকে বলে। দেখো যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যাদের একক থেকে প্রায় অন্যান্য সমস্ত লব্ধ রাশির একক গঠিত হয় সেই এককগুলিকে মৌলিক একক বা প্রাথমিক একক বলে। 3টি প্রাথমিক একক আছে বা মৌলিক একক, দৈর্ঘ্য, ভর আর সময়, খুব ইম্পর্টেন্ট। আর লব্ধ একক কি না এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় যে এককগুলি সেগুলো হচ্ছে লব্ধ একক, যেমন ত্বরণ, বল, এসব আছে, অনেকগুলো আছে, ভরবেগ। তারপর দেখো একটি ড্রপারে 1 ফোঁটা জলের আয়তন কিভাবে নির্ণয় করবে। ধরি ড্রপারের মোট আয়তন VmL, ওই আয়তনে ড্রপারের জলের থেকে n সংখ্যক ফোঁটা পাওয়া গেল, 1 ফোঁটা জলের আয়তন কত হবে V/n ml। এর আগে একটা আমরা সেম করলাম। তারপর দেখো এখানে আছে দীর্ঘ প্রশ্নোত্তর। দেখো সাধারণ তুলাযন্ত্র ও মাপক চোঙ ব্যবহার করে কিভাবে একটি অনিয়তাকার জলে অদাব্য কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করবে, খুব ইম্পর্টেন্ট। দেখো তাহলে প্রথমে কি করব না যন্ত্রাদি ও প্রয়োজনীয় উপকরণ কি কি লাগবে, কি কি যন্ত্র লাগবে সেগুলো আমরা দেখিনি। সাধারণ তুলযন্ত্র একটা মাপনী চং, অনিয়তাকার কঠিন বস্তু যেটার আমাদের ঘনত্ব নির্ণয় করতে হবে, তারপরে মোম লাগানো সরু লাইলনের সুতো আর জল। ঠিক আছে, তো পরীক্ষা কি করছি না ফার্স্টে হচ্ছে আয়তন মাপক চোঙে একটি নির্দিষ্ট দাগ পর্যন্ত জল নেওয়া হলো, ধরি এই অবস্থায় জলের পাটটা কত না V1 ml। তারপরে দেখো এবার অনিয়তাকার কঠিন বস্তুটিকে, যে বস্তুটির ঘনত্ব নির্ণয় করতে হবে তাকে মোম লাগানো সরু নাইলন সুতোয় বেঁধে ধীরে ধীরে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। বস্তুটি সমায়তন জল অপসারণ করবে, ধরি বস্তুটি দ্বারা অপসারণ করা জলের আয়তন V2, তাহলে অতএব কঠিন বস্তুর আয়তন কত হবে না যেটা এখন পেলাম V2 আর আগে যে আয়তনটা ছিল V1, এটা V2 - V1। তাহলে এবার সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কঠিন বস্তুটির ভর পরিমাপ করা হলো, ধরলাম যেটা কত না m গ্রাম। তাহলে কঠিন বস্তুটির ঘনত্ব কত হবে না m বাই, আমরা ঘনত্ব সমান কি জানি m/v, তাহলে বস্তুর ভর বাই আয়তন গ্রাম পার মিলিলিটার।
তারপর দেখো ভালো তুলা যন্ত্রের গুণাবলীগুলি লেখো। দেখো ভালো তুলা যন্ত্রের যদি হয় তাহলে এই গুণাবলীগুলি থাকতেই হবে। কি কি না, তুলা যন্ত্রটা সুবেদী হবে, নির্ভুল হবে, দৃঢ় হবে, সুস্থিত হবে। তাহলে এই যে চারটা যদি কোয়ালিটি থাকে তাহলে সেই তুলা যন্ত্রটাকে কি বলা হবে, একটা ভালো তুলা যন্ত্র। তাহলে দেখো সুবেদীটা কি না, যে তুলা যন্ত্রে ভরের সামান্য পার্থক্য বোঝা যায় বা যে তুলা যন্ত্রটা ভরের সামান্য পার্থক্য মাপতে পারে তাহলে তাকেই বলা হচ্ছে সুবেদী তুলা। অর্থাৎ যে তুলা ভরের অর্থাৎ যে তুলায় ভরের সামান্য পার্থক্য হলে তুলাদণ্ডটি বেশি ভরের দিকে হেলে যায়। ঠিক আছে, তুলা যন্ত্র সুবেদী হবে যদি তুলা দণ্ড হালকা হয়, দণ্ডের বাহু দুটি লম্বা হয় এবং দণ্ডের ভার কেন্দ্র আলম্বের কাছাকাছি থাকে। ঠিক আছে, তবে তুলা যন্ত্রটি সুবেদী হবে। নির্ভুল, দেখো তুলাপাত্র দুটি খালি থাকলে অথবা সমান ভরের দুটি বস্তু তুলাপত্রে থাকলে যদি তুলাদণ্ড অনুভূমিকভাবে থাকে, মানে যদি সমান একদম সমান্তরাল থাকে, তাহলে অনুভূমিক থাকে মানে কি একদম সমান যদি থাকে তাহলে সেই তুলা যন্ত্রটাকে নির্ভুল তুলা যন্ত্র বলে। তুলা যন্ত্র নির্ভুল হওয়ার জন্য তুলাদণ্ডের দুই বাহুর দৈর্ঘ্য আর ভরটা সমান সমান হতে হবে এবং তুলাপাত্র দুটির ভরও সমান সমান হওয়া প্রয়োজন। ঠিক আছে, তুলাপাত্র দুটির ভরও সমান হওয়া প্রয়োজন। তারপর দেখো দৃঢ়। দৃঢ় জিনিসটা কি না, তুলা যন্ত্রের বিভিন্ন অংশ মজবুত হতে হবে এবং কোনো অংশ ঢিলে থাকলে বস্তুর ভর সঠিক মাপা যাবে না। দৃঢ় মানে স্ট্রং, মজবুত হতে হবে। সুস্থিত হতে হবে মানে তুলা যন্ত্রটি একবার আন্দোলিত হলে সেই দোলন যেন দীর্ঘস্থায়ী না হয়। তুলা যন্ত্রটি যেন শীঘ্রই স্থির অবস্থায় ফিরে আসে, কারণ বেশি যেন আন্দোলিত না হয়। তারপর দেখো এককের প্রয়োজনীয়তা কি। দাদা এককের প্রয়োজনীয়তা কেন দরকার, দেখো বাজার থেকে 10 কিলোগ্রাম চাল কিনে আনা হলো, বলা হলো যে চালের পরিমাণ 10, তাহলে 10 কোথারি থেকে চালের সঠিক পরিমাণ জানা সম্ভব নয়। কিন্তু যখনই বলা হবে চালের পরিমাণ 10 কিলোগ্রাম তখন চালের পরিমাপ জানা সম্ভব। ঠিক আছে, এই এককটা যদি না ব্যবহার করি তাহলে আমরা সঠিকভাবে আমাদের কথাগুলো বোঝাতে পারবো না। আবার দেখো বলা হলো যে আমি সকালে পড়াশোনা করি 3, তাহলে আমার পড়াশোনা করার সময় সঠিকভাবে জানা গেল না। কিন্তু যদি বলা হয় যে আমি সকালে পড়াশোনা করি 3 ঘন্টা, তাহলে আমার পড়াশোনা করার সঠিক সময়টা জানা গেল। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা বলতে পারি প্রতিটি ভৌত রাশি পরিমাপ করার জন্য এককের প্রয়োজন। একক ছাড়া ভৌত রাশির পরিমাপ সম্ভব নয়। শুধু একক বা শুধু সংখ্যা দ্বারা কোনো রাশিকে পরিমাপ করা যায় না। তাই আমরা লিখতে পারি কোনো ভৌত রাশির পরিমাপ সমান হচ্ছে সংখ্যা গণিত হচ্ছে ওই রাশির একক। তারপর আজকে দেখলাম যে নবম শ্রেণীর প্রথম অধ্যায় পরিমাপ যে চ্যাপ্টারটা, সমস্ত প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট শেয়ারটা একটু করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে পরের চ্যাপ্টার নিয়ে। আজ এইখানে অবধি, থ্যাংক ইউ।